হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে হাজির হলাম আপ জেসা কোই মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটি মুক্তি পেয়েছে 2025 সালে। মুভিটি এতটা ইন্টারেস্টিং যে ইন্ট্রো দেওয়া যাবে না, তাই ইন্ট্রো ছাড়াই শুরু করি চলো। তো গল্প শুরু হয় এক ক্রিসমাস পার্টি দিয়ে। সেই পার্টিতে শ্রী রেণু ত্রিপাঠী বারবার শুধু দেখছিল রাখি নামের এক মেয়েকে। পার্টি শেষ হলে শ্রী রেণু রাখিকে প্রপোজ করে, কিন্তু রাখি তাকে রিজেক্ট করে দেয়। শ্রী তখন বলে, কিন্তু আমার বন্ধু দীপক যে বলল তুমি নাকি আমাকে পছন্দ করো। এইটা শুনে রাখি শ্রীর চশমা খুলতে বলে। শ্রী চশমা খুললে রাখি কষে চড় মারে শ্রীকে। তখনই 42 বছর বয়সী শ্রী রেণু ত্রিপাঠীর ঘুম ভেঙে যায়। এতক্ষণ সে ছোটবেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্বপ্ন দেখছিল। আরও মর্মান্তিক বিষয় হচ্ছে 42 বছর বয়সী শ্রী এখনও সিঙ্গেল। সে একদম একা, পেশায় একটা কলেজের সংস্কৃতির প্রফেসর। এত বছর পরেও সে ভার্জিন। তো সেদিনের দৈনন্দিন কর্মকাণ্ড শেষে শ্রী তার বড় ভাইয়ের জিম সেন্টারে যায়। বড় ভাই সেখানে শ্রীকে বলে, আরও কত এভাবে চলবে, এবার কিছু একটা করো। কিন্তু শ্রী এসবে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে কলেজের পথে যেতে থাকে। স্কুলে যাওয়ার পথে ভাবি ফোন দেয় শ্রীকে, বলে এক জায়গায় বায়োডাটা দিতে হবে, একদম ফ্রেশ ছবি তুলে পাঠায়ও। এই কথা শুনে শ্রী বলে, অনেক জায়গায় তো বিয়ের জন্য বায়োডাটা পাঠানো হলো, কিন্তু আর কত। তারপরও ভাবি ফ্রেশ ছবি তুলে দিতে বলে। এর মধ্যে শ্রী কলেজে আসলে ছাত্ররাও তার সাথে মজা করে তার এই আচরণের জন্য। সেদিন কলেজ শেষে শ্রী চলে আসে তার বন্ধু দীপকের স্টুডিওতে। দীপক তখন ছবি তুলতে তুলতে বলে, এভাবে আর কত, ডেট করলেই তো পারিস। শ্রী জানায়, ডেটে গিয়েছি অনেকবার, কারো আমার নাম ভালো লাগে না, তো কারো সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা ভালো লাগে না, আবার কারোর আমাকেই তো ভালো লাগে না। এসব শুনে দীপক শ্রীকে একটি অ্যাডাল্ট চ্যাট অ্যাপসের কথা জানায়। সংক্ষেপে দীপক আরও বলে, একসাথে অনেকজন লাইনে থাকবে, সেখানে একজনকে চুজ করে তার সাথে ফোনে কথা বলতে পারবি। শুধু একজনই না, প্রতিবার ভিন্ন ভিন্ন কেউ কলে আসবে এবং মজা দিবে। এজন্য প্রতি মাসে চার্জ পড়বে মাত্র 699 টাকা। দীপকের কাছে এসব শুনে শ্রী বলে, আমার সাথে কে কথা বলবে? আমার যে চেহারা। দীপক জানায়, এই অ্যাপের ডিটেইলসে কোনো ছবি বা বায়োডাটা দিতে হয় না, জাস্ট ফোন কলে সকল পরিচয় গোপন রেখেই কথা বলা যায়। এটা শুনে এবার শ্রী বলে, এটা তো চিটিং হয়ে গেল, আমি কেমন দেখতে সেটা না দেখেই কথা বলবে। দীপক জানায়, তোর একাকিত্ব কাটানোর জন্য এই অ্যাপ, তুই এটা কাজে লাগা আর এনজয় কর। তো সেদিন রাতেই অ্যাপটা ওপেন করে শ্রী। অনেকজন কলে আসলে সে একটা চুজ করে আগে নিজের পরিচয় দেয়। ফোনের ওপাশ থেকে এক মেয়ে তখন মিষ্টি মিষ্টি কথা বলছিল। শ্রী তো অনেক খুশি হয়ে যায়। শ্রী এবার রাতের খাবার খেয়েছো কিনা জিজ্ঞেস করে ওপাশে থাকা মেয়েটিকে। তখন মেয়েটি বলে, এরকম কেউ জিজ্ঞেস করে নাকি, তবে আমার মিষ্টি পছন্দ। মিষ্টির কথা আসায় শ্রীও জানায়, আমারও মিষ্টি পছন্দ, কিন্তু বেশি খাওয়া যাবে না। এরপর দুজনের মধ্যে রোমান্টিক আলাপ চলতে থাকে। শ্রী সারাদিনটা খুব খুশিতেই কেটে যায়। কলেজে এসেও চুপচাপ থাকলে তার স্টুডেন্টরা অবাক হয়ে যায়। বন্ধু দীপক রুমে এসে বলে, তাহলে ভালোই দিন কাটছে তাই না? শ্রী জানায়, হ্যাঁ। এর মধ্যে তার ভাবি শ্রীকে জানায়, একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আগে পিছে কেউ নেই, বয়সও 32, কিন্তু দেখা করতে যেতে হবে কলকাতা। শ্রী সবকিছু শুনে জানায়, ঠিক আছে। পরের দিন আগে ভাগেই কলকাতার একটি রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে শ্রী। তখন ভাবির এক টেক্সটের মাধ্যমে জানতে পারে মেয়েটির নাম হলো মধু বোস। এর মধ্যে মেয়েটিও রেস্টুরেন্টে চলে আসে এবং পরিচিতির জন্য হাত বাড়িয়ে দিলে শ্রী তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মধুর দিকে, কারণ এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। আবার মনে ডাউটও জাগে, এত সুন্দর মেয়ে তাকে কেন দেখতে আসবে। তাই সে জিজ্ঞেস করে বসে, আপনার কাছে আরও কারো বায়োডাটা যায়নি? মধু জানায়, 35 জনের এসেছে, কিন্তু সবার মধ্যে কমন ব্যাপার, শুধু আপনারটা বাদে। আপনি বায়োডাটাতে কোনো হবির কথা লেখেননি, আপনার কোনো পছন্দেরও কিছু নেই। এই আলাদা ব্যাপারটা আপনার ক্ষেত্রে ভালো লেগেছে, তাই আপনার সাথে দেখা করতে এসেছি। এই সব কিছু শুনে যেন মুগ্ধ হতে থাকে শ্রী। তারপর নিজের পেশা বলে। মধু জানায়, সেও একটা আর্ট সেন্টারের ল্যাঙ্গুয়েজ টিচার। এটা শুনে শ্রী বলে, বিয়ের পর তো আমার কাছে থাকতে হবে। মধু জানায়, সমস্যা নেই, আপনার কলেজের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের শিক্ষক হিসেবে ঢোকা যাবে। মধু যে তার কলেজে আসতে চাইছে এটাতে শ্রী মনে করে তার দুষ্টু স্টুডেন্টদের কথা, তারা মধুর দিকে শুধু চেয়েই থাকবে। তাই শ্রী জানায়, আসতে হবে না, অ্যাডজাস্ট করে নেব। এরপর মধু শ্রীকে সেই রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে আসে ফুটপাতের এক চায়ের দোকানে। সেটাও শ্রীকে মুগ্ধ করে। সে ভেবে নেয় তাদের মনেরও মিল আছে। তাই সেদিনের সাক্ষাৎ শেষ হলে শ্রী দীপকের কাছে এসে বলে, এত সুন্দর মেয়ে আমি আগে কখনোই দেখিনি, কিন্তু সে আমার মতো ছেলেকে পছন্দ করলো কিভাবে? দীপক জানায়, নিশ্চয় এসবের পিছনে কারণ আছে। শ্রী তখন বলে, আমার দুষ্টুর স্টুডেন্ট রঞ্জিত আবার আমার সাথে প্র্যাঙ্ক করছে না তো? কোথাও ক্যামেরা সেট করে মধুকে আমার সামনে নিয়ে আসেনি তো? দীপক তখন মধুর ফেসবুকে দেওয়া বার্থডে দেখে বলে, তার সামনেই বার্থডে আছে। আমরা একবার সারপ্রাইজ হিসেবে শর্ট ফিল্মের নামে মধুর ফ্যামিলি বন্ধু বান্ধবদের থেকে মধুর ব্যাপারে খোঁজ নেব, দেখব তার কি কি পাস্ট আছে।
দীপকের এই বুদ্ধি পছন্দ হয় শ্রীর, তাই তারা যেতে থাকে আবার কলকাতার দিকে। সাথে সেই দুষ্টু রঞ্জিতকেও রাখে সাথে। কলকাতায় এসে মধুর পরিবারের সকলের সাথে মধুর সম্পর্কে জানতে থাকে। এর মধ্যে রঞ্জিত মধুর ফ্রেন্ডের কাছে আসলে অমৃত আগারওয়াল নামের একজনের কথা জানতে পারে। তো এরপর শ্রী মধুর সাথে একদিন ঘুরতে বের হলে কথায় কথা অমৃত আগারওয়ালের কথা জিজ্ঞেস করে। অমৃতের পুরো ব্যাপারটা তখন খুলে বলে মধু। সে জানো অমৃত আমার স্টুডেন্টের ভাইপো। সেই সূত্রে তার সাথে আমার মিট হয়। আমরা একসময় রিলেশনে জড়াই। সম্পর্কটা গভীরে যেতে থাকলে সে আমাকে জিজ্ঞেস করে আমি ভার্জিন কিনা। আমি প্রথমেই হেসে উড়িয়ে দেই, ভেবে নেই হয়তো মজা করছে, কিন্তু দেখি সে সত্যিই জানতে চাচ্ছে। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ নেই। অমৃতের ব্যাপারে বলা শেষ হলে মধু জানায় আজকাল 17 বছর পর কে ভার্জিন থাকে বলো তো। এই কথা শুনে অবাক হয় শ্রী, কারণ সে 42 বছরেও ভার্জিন। তাই সে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কিশোর কুমারের ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার অফার দেয়। এটা শুনে মধু জানায় আমি বাঙালি মেয়ে বলেই কি যেতে চাচ্ছ? তোমার তো আসলে মধুবালাকে পছন্দ। তখন শ্রী একটু লজ্জা পেয়ে চুপচাপ থাকে। এরপর তারা একটা গাড়ি ম্যানেজ করে মধুকে নিয়ে থিয়েটারে চলে আসে। সিনেমা দেখতে দেখতে শ্রী বলে আমি কত বিচিত্র তাই না? মধু জানায় তুমি বিচিত্র বলেই তোমাকে ভালো লাগে। তুমি অন্য সবার মতো না। দুজনের মধ্যে আরও অনেক কথা চলে। এক পর্যায়ে শ্রী বলে তুমি আসলে মধু নাও, তুমি হলে মধুবালা। তো এই কমপ্লিমেন্ট শুনে খুশি হয় মধু। দুজনে আরও ঘুরে বেড়ায় একসাথে। একসাথে ডুয়েল ফটো তোলে দীপকের স্টুডিওতে। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে মধু। এদিকে মধু তার দাদিকে শ্রী রেণু সম্পর্কে প্রশংসা করে অনেক কিছুই বলে। অন্যদিকে শ্রী বাড়ি আসলে তার ভাই ভাবি প্রস্তুতি নেয় এঙ্গেজমেন্টের জন্য, এবং তারপর তারা পৌঁছে যায় মধুদের বাড়িতে। সেখানে মধু এবং শ্রী সবার সামনে সঙ্গীত পরিবেশনা করে। শ্রী বাজায় সেতারা। শ্রীর সেতারা বাজালে সেটার প্রশংসা করে মধুর দাদি। সাথে জানায় তোমার হাতে এবার সরস্বতী পূজার হাতে খড়ি করব। এরকম প্রশংসা পেয়ে খুশি হয় মধু এবং শ্রী। পর মধু তখন শ্রীকে নিয়ে আসে তার রুম দেখাতে। রুমে শ্রী, মধুর এবং তার দাদির ফটো দেখতে পেলে মধু জানায় আমার কাছে আমার দাদিই সব, তিনি আমাকে আগলে রেখেছেন। শ্রীও জানায় তোমার কাছে যেমন দাদি তেমনি আমার কাছে আমার আপনজন হলো আমার ভাবি। তো দুজনের আলাপচারিতার এক পর্যায়ে মধু শ্রীর কাছাকাছি আসতে চাইলে শ্রী জানায় কখনো কারোর সাথে এভাবে মিশে নিত, তাই ব্যাপারটা কেমন যেন লাগছে। তখন মধু শ্রীকে নিয়ে ডান্স করতে থাকে। মধু শ্রীকে কিস করতে যাবে এমন সময় মাম্মি বলে চিৎকার দিয়ে সে পিছনে চলে যায়। তখন মধু জিজ্ঞেস করে এরকম মাম্মি বলে ডেকে উঠলেন যে? শ্রী জানায় কোনো অবাক করা কাণ্ড আমার সাথে ঘটলে আমি মাম্মি বলেই চিৎকার করি। তো এটা শুনে মধু দুষ্টামি করে বলে আমি ড্যাডি বলবো আর তুমি মাম্মি বলবে। এদিকে তার চিৎকার শুনে ভাবি সেই রুমে তখন ঢুকে পড়ে। তো ভাবি বুঝতে পারে তারা কোন মুহূর্তে ছিল, এবং তারপর সে বাইরে এসে সবার সাথে বলে তারা আসলে তাদের বাবা মায়ের কথা স্মরণ করেই ড্যাডি এবং ম্যাম বলেই ডাকছিল। এদিকে বাড়ির অন্য সদস্যরা ভাবির কথা শুনে সিরিয়াস নিয়ে শ্রী এবং মধুকে সান্ত্বনা দিতে থাকে। তো পরের দিন চলে আসে এঙ্গেজমেন্টের দিন। এঙ্গেজমেন্টের মঞ্চে উঠে খুশি হয় শ্রী, কারণ অবশেষে তার 42 বছরের সিঙ্গেল লাইফ শেষ হতে চলেছে। এরপর দুজন অনেক কথা বলতে থাকে। কথা বলতে বলতে মধু এক পর্যায়ে দেখায় তার বিয়ে অবধি ফোনে কিভাবে কথা বলবে। মধু একসময় রোমান্টিক কথা বলতে থাকলে শ্রীর মনে পড়ে যায় আপ জৈসা কোই অ্যাপে কথা বলা মেয়েটির কথা। দুজনের কথা একদমই সেম টু সেম। তখন শ্রীর বুঝতে দেরি হয়নি, অ্যাপে সে মধুর সাথে এতদিন কথা বলেছিল। তার খুশি যেন একদম মলিন হয়ে যায়। তার ফিয়ন্সি কিনা সেক্স চ্যাট অ্যাপে কথা বলে। এই ব্যাপারটা বাড়ি এসে সে মেনে নিতে পারে না। ক্লাসেও তার মনোযোগ থাকে না, আর উল্টো মনে করে মধুর বলা 17 বছরের ভার্জিনিটির চলে যাওয়ার কথা। একসময় শ্রী দীপককে ব্যাপারটা জানায়। দীপক বলে এটা কিছু হইল, আমি যাকে ভাবি বলে ডাকবো সে কিনা এরকম ভাবা যায় জিনিসটা। সেই সময় মধু শ্রীকে ফোন করলে মধুর ফোন শ্রী রিসিভ করে না। রাতে ওই অ্যাপে আবার কল করে শ্রী, জিজ্ঞেস করে ওখানে কেউ মধু বোস নামে থাকে কিনা। তখনই ফোন কেটে দেয়। এর মধ্যে মধু আরও কয়েকবার ফোন দিলে সেটি রিসিভ করে না শ্রী। তার এই বিষণ্ণতা কাটানোর জন্য সে ঠিক করে কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবে। সে যখন বাসে উঠে যাবে সেখানে উপস্থিত হয় মধু। সে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করছো, ফোন কেন ধরছো না? শ্রী উল্টে জিজ্ঞেস করে তুমি সেক্স চ্যাট অ্যাপে আছো, এটা কেন আগে জানাওনি? মধু বলে কেন, তুমিও তো আছো, তাছাড়া তুমি যেরকম সাবস্ক্রাইব করেছো আমিও সেরকম সাবস্ক্রাইব করেছি। ও সাবস্ক্রাইবের কথা মনে পড়ে গেল, বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। এরপর মধু বলে শুধু কি ছেলেরাই এই অ্যাপে থাকতে পারবে, মেয়েরা কি পারবে না? শ্রী তখন মধুকে খারাপ মেয়ে মনে করে একদমই মেনে নিতে পারে না ব্যাপারটা। সেই সময় মধু জানায় আমার অনেক একা লাগছিল, তাই মজার জন্য এই অ্যাপ ওপেন করি। এর মধ্যে যার সাথে কথা বলি তারাই আগে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাপড় পরি। সেখানে একমাত্র তুমি নাম জানিয়ে জিজ্ঞেস করেছিলে আমি খেয়েছি কিনা। সেখান থেকে তোমার প্রতি আমার ভালো লাগা শুরু হয়। তোমার নাম ফেসবুকে সার্চ করলে একটাই আসে, বুঝতে পারি সেটাই তুমি। তাই তোমার ভাবির কাছে আমার মামা জয়কে দিয়ে খবর পাঠাই।
কারণ তারা প্রতিবেশী। এসব বলে জড়িয়ে ধরলে শ্রী এঙ্গেজমেন্ট আংটি খুলে দিয়ে বলে, তোমার সাথে আমার আর হবে না, তুমি ভালো মেয়ে না, তোমার সাথে আমার যায় না, আমার সিম্পল পরিবার আর আমি নিজেও একজন সিম্পল পারসন। এসব কথা শুনে কষ্ট পায় মধু, তাই সেই আংটিটা শ্রীর হাতে দিয়ে জানায়, তুমিও তাদের মতো, তুমি আলাদা নাও, এই বলে চলে যায়। এর মধ্যে বিয়ের তোড়জোড় চলতে থাকে শ্রী রেণুর বাড়িতে। শ্রী এসে জানায় এই বিয়ে ক্যান্সেল, সব ঘটনাও খুলে বলে। ওদিকে মধু তার ফ্যামিলিকে জানায়। তো দুজনের ফ্যামিলি দুজনকে ওই অ্যাপ খোলা নিয়ে বকাঝকা করে। একসময় শ্রীর ফ্যামিলি মধুর ফ্যামিলিতে এসে বিষয়টি নিয়েও গণ্ডগোল বাধায়। এরপর থেকে মন খারাপ করে থাকে শ্রী এবং মধু দুজনে। শ্রীর নতুন বায়োডাটার ছবি তুলতে মন বসাতে পারে না। ওদিকে মধুর ফ্যামিলি বিয়ের হল বুক করেছে, সব রেডি করেছে। এসব নিয়ে চিন্তা করতে থাকলে মধু জানায়, ফ্যামিলিতে কেউ সিঙ্গেল থাকলে তার সাথে আমাকে বিয়ে দাও, শুধু শুধু ওসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। ফ্যামিলি সিঙ্গেলের কথা আসলে মজা করেই বলে মধু। তাদের বাড়িতে সিঙ্গেল পার্সন তার মামা জয়, অনেকে জয়ের সাথে বিয়ে দিতেও রাজি হয়, কিন্তু জয় জানা এসব সম্পর্কের মার প্যাসে যেতে চায় না। মধু তার ভালোটা বুঝে নিক। মধু তাই জানা এসব বাদ দিয়ে আবার মুভ অন করব। এর মধ্যে একদিন শ্রীর ভাতিজি দিশা একটা রিসার্চের ব্যাপারে কলকাতা যেতে চায়, কিন্তু তার বাবা শ্রী ভানু বলে পড়ালেখা পরে হবে, আগে কাজকর্ম শেখো। এই ভানু তার ওয়াইফ এবং মেয়ের সাথে সবসময় এরকম করেই কথা বলে। তাই এবার তার ওয়াইফ জানায়, মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাকে কলকাতা নিয়ে যাব আর বাড়ির কাজকর্ম আমি শেখাবো। তো সেদিনই তারা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। এগিয়ে দিতে আসে শ্রীরেণু এবং দীপক। তখন দিশা তার চাচাকে বলে, তুমিও চলো না আমাদের সাথে। দীপক তখন জানায়, আবার গিয়ে যেন মধুকে খুঁজিস না। শ্রী তখন বলে, মধুকে চিনি না, এই নামে কাউকে আমি চিনি না। দিশা বুঝতে পারে তার চাচা সব মিথ্যা বলছে, আসলে সে মধুকে মিস করছে। তাই শ্রীকে এসে জানায়, তুমিও অ্যাপে ছিলে, ও ছিলে, তো সমান সমান হয়ে গেল তাই না? শুধু শুধু দূরে থেকে কষ্ট পেও না, আপন করে নাও, হারিয়ে গেলে আর পাবে না। তো সেদিন রাতে ড্রিঙ্কস করে মধুর ব্যাপারে নিয়ে ইমোশনাল হয়ে পড়ে শ্রী। দীপক তখন জানায়, ভুলেও যেন তুই কলকাতায় পা রাখিস না। কিন্তু সকাল সকাল থেকেই কলকাতা চলে আসে শ্রী। কলকাতায় এসে সোজা চলে আসে মধুর ইনস্টিটিউটে, যেখানে সে ফ্রেঞ্চ ভাষা শেখায়। সেখানে এসে সে জানতে পারে মধু লাইব্রেরিতে আছে। তাই লাইব্রেরিতে গিয়ে দূর থেকে মধুকে দেখে এরপর যেই মধুর সাথে কথা বলতে যাবে তখনই মধুর কাছে চলে আসে অমৃত আগারওয়াল। অমৃত এসে জানায় সে ভুল করেছে, ওসব বলা সেদিন উচিত হয়নি। মধু তখন অমৃতকে নিয়ে এক রেস্টুরেন্টে এসে কথা বলতে থাকে, যা দেখে জেলাস ফিল করে শ্রী। একসময় সহ্য করতে না পেরে তাদের সামনে চলে আসে। তারপর অমৃতের সাথে বলে সে মধুর সাথে একা কথা বলতে চায়। অমৃত প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে যায়। অমৃত চলে গেলে শ্রী মধুকে জানায়, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন থেকে লিমিটের মধ্যে চলবে। এই কথা শুনে মধু জানায়, ভেবেছিলাম তোমার মাঝে পরিবর্তন আসবে, কিন্তু না। আর তুমি কি লিমিট ভেদে দিবে, তুমি কে আসলে? এটা বলে সেখান থেকে চলে যায় মধু। তখন শ্রীকে ফোন দেয় আর তার ভাই জানায় সে কলকাতায় এসেছে, বিয়ের হল বুকিং নিয়ে ঝামেলা চলছে, সেজন্য স্টেশনে এসে পিক করে। শ্রী পিক করতে আসে। তারপর গাড়িতে করে যেতে থাকলে সিগনালে শ্রী রেণুর ভাই ভানু তার ওয়াইফকে দেখতে পায় জয়ের সাথে। তো এটা দেখে অনেক রেগে যায় ভানু। মধুদের বাড়িতে চলে এসে এটা নিয়ে তার মিটিংও বসে। সেখানে ভানু তার ওয়াইফকে জিজ্ঞেস করে এসব কবে থেকে চলছে। ভানুর ওয়াইফ জানায় এসব আসলে না চাইতেও হয়ে গেছে। জয় যখন মধুর বিয়ে নিয়ে বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে তখন থেকে আমাদের পরিচয়। তাছাড়া এটা জেনে তুমি কি করবে? তোমার তো আমাদের জন্য কোনো সময়ই নেই। তুমি শুধু ওষুধ আর খাবার যদি পাও তাহলে তোমার আর কিছুই জানার দরকার হয় না। এসব শুনে ভানু জিজ্ঞেস করে, তাহলে কি বলতে চাও, আমাকে ছেড়ে দিতে চাও? তখন শ্রীর ভাবেই বলে, আমি আর আমার মেয়ে তো তোমার কাছে খেলনা পুতুল। এবার ভানু জানায়, তুমি যদি মাপ চাও তাহলে আমি এসব ভুলে গিয়ে মাপ করে দেব। তখন শ্রী রেণু সেখানে বলে, ভাবির কারো কাছে মাপ চাওয়ার দরকার নেই, আমি ভাবির সাথেই আছি, ভাবির মন যা চায় সেটাই করবে। আমি এখনও যেমন তাকে ভালোবাসি তখনও বাসবো। একথা শুনে ভাবি খুশি হয়ে যায়। শ্রীর এসব কথা ভালো লাগে মধুর। সেদিন মিটিং শেষ হলে একই গাড়িতে যেতে থাকে শ্রী এবং তার ভাবি। এদিকে তার মামা জয় ফোন করে জানায় মধুর দাদি পড়ে গিয়ে আহত হয়েছে। তাই তারা দেখতে আসে। দাদির এরকমটা দেখে অনেক কষ্ট পায় মধু, কারণ সামনে সরস্বতী পুজো আর এখন কিনা তার দাদি অসুস্থ। তাহলে তার দাদির সবকিছু দেখাশোনার কথা ছিল, এর মধ্যে সরস্বতী পুজো চলে আসে। একসময় অমৃত সেখানে আসলে শ্রীর খারাপ লাগে বিষয়টা। এরপর পূজা শেষ হলে শ্রী মধুর কাছে ক্ষমা চায়। সে আসলে বলে, আমি আসলে ভুল করেছিলাম, তোমাকে অনেক ভালোবাসি, এজন্য অমৃত আগারওয়ালকে নিয়ে জেলাসি ফিল করছিলাম। মধু জানায়, অমৃতের সাথে এক রেস্টুরেন্টে খেতে বসেছি বলে কি তার সাথে সবকিছু হয়ে গেছে? বুদ্ধু কোথাকার। একথা শোনার পর হাসি চলে আসে যেন শ্রীরেণুর। তারপর খুঁজতে থাকে তার সাথে রাখা এঙ্গেজমেন্ট রিং, কিন্তু পায় না। তখন মধু তার চুলের ক্লিপ খুলে শ্রীর হাতে লাগিয়ে বলে, তুমি আমার এঙ্গেজড। অবশেষে হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে শেষ হয় মুভিটি।
তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণে ভালো থাকবে সবাই, ধন্যবাদ।